ভারত বিভাজনের সময় অর্থাৎ ১৯৪৭ সালে কাশ্মীর উপত্যকায় বাংলা বা পাঞ্জাবের মতো রক্তপাতের কথা শোনা যায়নি। এ সময় ৯৩.৭% মুসলিম জনসংখ্যা অধ্যুষিত কাশ্মীর উপত্যকার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জম্মু প্রদেশের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন ছিল। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, জম্মুর রাজনৈতিক কর্মী ও দৈনিক কাশ্মীর টাইমসের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক বেদ ভাসিনের বয়স সেই সময় ছিল ১৮ বছর। ২০১৫ সালে প্রয়াত ভাসিনের লেখা থেকে সেই সময়কালের জম্মুর একটা চিত্র পাওয়া যায়। তিনি ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে জম্মু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাজনের অভিজ্ঞতা জম্মু ১৯৪৭ শিরোনামে একটি গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন। সেখানে ভাসিন উল্লেখ করেন, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা ঘোষণার পরপরই জম্মুতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে শুরু করে। পুঞ্জে মহারাজ হরি সিং এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ এবং কর আরোপের কয়েকটা সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের অসাম্প্রদায়িক আন্দোলন শুরু হয়েছিল। মহারাজার নেতৃত্বাধীন প্রশাসনের নির্মম বল প্রয়োগে মানুষের আবেগকে উস্কে দেয় এবং এই আন্দোলন অসাম্প্রদায়িক থেকে সাম্প্রদায়িকের রূপ নেয়। বেদ ভাসিন তার গবেষণাপত্রে উল্লেখ করেছেন, মহারাজার নেতৃত্বাধীন প্রশাসন শুধু মুসলিমদের আত্মসমর্পণ করতেই বলেনি, ডোগরা বাহিনীর বিপুল সংখ্যক মুসলিম সৈন্য ও মুসলিম পুলিশ অফিসারদেরও ক্ষমতা কেড়ে নিয়েছিল, যাদের আনুগত্য সম্পর্কে তাদের সন্দেহ ছিল। তিনি লিখেছেন, গুজব ছড়ানো হয়েছিল যে সাম্প্রদায়িক হত্যাযজ্ঞকে ন্যায্য প্রমাণ করতে মুসলিমরা অস্ত্র হাতে তুলে নেবে, তারা হিন্দুদের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। তিনি লেখেন, উধমপুর জেলায় বিশেষ করে উধমপুর, চেনানি, রামনগর ও রিয়াসি অঞ্চলে বিপুল সংখ্যক মুসলিমকে হত্যা করা হয়। ভাসিনের মতে এই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সাহায্য করেছিল সশস্ত্র শিখ শরণার্থী যারা হাতে তলোয়ার নিয়ে জম্মুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। প্রশাসনের মনোভাব সম্পর্কে ভাসিন বলেন, সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বন্ধ করে শান্তির পরিবেশ গড়ে তোলার পরিবর্তে মহারাজার নেতৃত্বাধীন প্রশাসন সাম্প্রদায়িক গুন্ডাদের সাহায্য করেছে এবং তাদের অস্ত্র দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, শহরে সরকারিভাবে কারফিউ জারি করা সত্ত্বেও অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অবাধে গাড়িতে চলাচল করছিল দাঙ্গায় সামিল এই লোকজন। বেদ ভাসিন উল্লেখ করেন, মুসলিমদের চলাচলে বাধা দেওয়ার জন্যই এই কারফিউ জারি করা হয়। তারপর তালাব খাতিকার এলাকায় মুসলমানদের আত্মসমর্পণ করতে বলা হয় এবং শেষ পর্যন্ত নির্বিচারে হত্যার ওই ভয়াবহ ঘটনা ঘটে। নিরাপত্তা দেওয়ার বদলে প্রশাসনের তরফ থেকে বলা হয় তারা যেন নিজেদের নিরাপত্তার জন্য পাকিস্তানে চলে যায়। প্রথম ব্যাচে প্রায় ৬০টা লরিতে মুসলমান সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে বোঝাই করা হয় শিয়ালকোটে নিয়ে যাওয়ার জন্য। কি হতে চলেছে তা না জেনেই ওই পরিবারগুলো গাড়িতে উঠে বসে। বেদ ভাসিনের কথায় এই গাড়িগুলো সেনার নজরদারিতে ছিল, কিন্তু শহরের উপকণ্ঠে জম্মু শিয়ালকোট রোডের ৪টায় পৌঁছানোর পর বিপুল সংখ্যক আরএসএস এর লোক এবং শিখ উদ্বাস্তুরা ওই গাড়িগুলোকে নিজেদের কবজায় নিয়ে নেয়। গাড়িতে সওয়ার ব্যক্তিদের টেনে টেনে বের করে নির্মমভাবে হত্যা করা হয়। এই সময় সেনারা হয় হত্যাকাণ্ডে যোগ দিয়েছিল বা দর্শকের ভূমিকায় ছিল। গণহারে হত্যার খবর গোপন রাখা হয়। একইভাবে পরের দিন অন্য পরিবারগুলো আরেকটা গাড়িতে সওয়ার হয়, তাদেরও একই পরিণতি হয়েছিল। এই হত্যাকাণ্ড নিজেদের ভূমিকার কথা অস্বীকার করে প্রশাসন, এমনকি জম্মুর সংখ্যাগত পরিবর্তনের কোনো পরিকল্পনার বিষয়ও অস্বীকার করে। তবে এই প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করেন ভাসিন। এই হত্যাকাণ্ডে হতাহতের সঠিক সংখ্যা জানা নেই, তবে অনুমান করা হয় এই সংখ্যা ২০,০০০ থেকে ২,৩৭,০০০ পর্যন্ত হতে পারে। এই সময়ে প্রায় ৫ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কিছু অংশে চলে যান। জম্মুতে মুসলিম জনসংখ্যার অনুপাতে বদল দেখা যায়। ভারতীয় সাংবাদিক সাইদ নাকভি তার বই বিং আদার মুসলিমস ইন ইন্ডিয়াতে লিখেছেন, ১৯৪১ সালের আদমশুমারি অনুযায়ী জম্মু প্রদেশে মুসলিম জনগোষ্ঠী ১২ লাখের বেশি ছিল এবং ওই প্রদেশের মোট জনসংখ্যা ছিল ২০ লাখ। কাশ্মীর টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা জামওয়াল বলেন, জম্মু প্রদেশের ঘটনাবলী থেকেই বোঝা যায় যে দেশভাগের জনতাত্ত্বিক গঠন পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। ১৯৪৭ সালের গণহত্যার কারণে জম্মু জেলার অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামে শুধু হিন্দু বা শিখ জনগোষ্ঠী রয়ে গিয়েছিল। ক্যালকাটা স্টেটমেন্টের সম্পাদক ইয়ান স্টিভেন্স তার বই পাকিস্তানে লিখেছেন যে আগস্ট থেকে ১১ সপ্তাহ ধরে পূর্ব পাঞ্জাব, পাতিয়ালা এবং কাপুরথালায় শুরু হওয়া পদ্ধতিগত নৃশংসতা মুসলিম সম্প্রদায়ের মানুষকে কার্যত
নিশ্চিহ্ন করে দিয়েছিল। প্রায় 2 লাখ মানুষ নিখোঁজ হন, যাদের সম্ভবত হত্যা করা হয়েছিল, মহামারী বা কঠোর আবহাওয়ার কারণে মারা যান। বাকিরা অসহায় অবস্থায় পশ্চিম পাঞ্জাবে পালিয়ে যান। ওই একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 1947 সালের অক্টোবরে পাঠানদের আক্রমণের 5 দিন আগে এবং মহারাজার ভারতে অন্তর্ভুক্তির 9 দিন আগে এই ঘটনাগুলো ঘটে। হোরেস আলেকজান্ডার 1948 সালের 16 জানুয়ারি দ্য স্পেকটেটরে উল্লেখ করেছেন, জম্মুতে নিহত মুসলিমের সংখ্যা 2 লাখ। মহাত্মা গান্ধী 1947 সালের 25শে ডিসেম্বর জম্মুর পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছিলেন। সাইদ নাকভি তার সংকলিত লেখার 90তম খণ্ড থেকে উদ্ধৃত করেছেন, জম্মুর হিন্দু, শিখ এবং বাইরে থেকে আসা লোকেরা মুসলমানদের হত্যা করেছিল। সেখানে যা ঘটেছে তার জন্য দায়ী কাশ্মীরের মহারাজা।